আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আমরা স্বামী স্ত্রী দুজন। তো আমার স্বামী দিন আনে দিনে সংসার চালায়, যা মানে দিন মজুরি, এক কথায় যা ইনকাম করে আনে সেটা দিয়ে আমাদের একদিনেই বাজার হয়ে যায়। পরের দিন যদি কাজ না করে আমাদের সংসারটা চালাতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু সুখ একটা জিনিসই, যে আমার স্বামী কোনো নেশাখোর না, আমার স্বামী কোনো চা সিগারেট পান এগুলি খায় না। তার ইনকাম সোর্সটা একটু কম, কিন্তু সে আমাকে ভীষণ ভালোবাসে। অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। যখন রাত হয় তখন আমাকে এমনভাবে আদর যত্ন করে যে মনে হয় না খাইয়া হইলেও এই স্বামীর সংসার সারা জীবন করে যায়। আপনারা কি জানেন, একটা মেয়ে কখনো তার স্বামীকে ছেড়ে যেতে চায় না। কখন যায় জানেন? যে স্বামী অবহেলা করে, ভালোবাসা দেয় না, তাকে নির্যাতন করে এবং অন্য মেয়েদের সাথে পরকীয়া করে, তখন একটা স্ত্রী বাধ্য হয় সেই স্বামীকে ছেড়ে যেতে। কিন্তু আমার স্বামী কোনোটাই না, শুধুমাত্র তার ইনকাম সোর্স কম, দিন আনে দিন খায়। তা আমার স্বামীর কষ্ট দেখা আমার ভালো লাগতেছে না। কারণ এইভাবে কতদিন একটা বাচ্চা নিতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী বলে, দেখো তুমি যে এখন বাচ্চা নিবা, আমার ইনকামটা কম, বাচ্চাগুলো অনেক খরচপাতি আছে, আমি চাই না তোমার কোনো কষ্ট হোক বা তোমার বাচ্চার কোনো কষ্ট হোক। আমাদের জীবনটা সুন্দরভাবে হোক, নিজের পায়ে দাঁড়ায়, পরে বাচ্চা নেব। তখন আমি চিন্তা করলাম যে ঠিকই তো, আমার স্বামী তো চায় না আমাকে কোনো কষ্ট দেব। তাহলে একটা কাজ করি, যতদিন পর্যন্ত আমরা বাচ্চা না নেব ততদিন পর্যন্ত আমি কোনো না কোনো একটা কাজ করব। এখন আমি কী কাজ করব সেটা আমি রাত্রেবেলা একা একা শুয়ে শুয়ে ভাবতাম। পরে চিন্তা করলাম, কেন আমাদের গ্রামে কত মেয়েরাই তো বিদেশে গেছে। ওই যে মোস্তফা ভাইকে ধরা, মোস্তফা ভাই তো যত মেয়েদেরকে বিদেশ পাঠাইছে তারা তো ভালো জায়গায় ছিল, অনেক টাকা পয়সা ইনকাম করে এসেছে, বাড়ি ঘর সব করেছে। তাহলে একটা কাজ করি, মোস্তফার ভাইয়ের সাথে কথা বলি। তো মোস্তফা ভাইরে বললাম, তুমি তো অনেক সুন্দরী মাইয়া, বিদেশে গেলে তোমার ভালো চাহিদা হবে, ভালো আদর যত্ন পাইবা, খাওয়া দাওয়া পাইবা। পরে আমার স্বামীকে বললাম, আমার স্বামী না করতেছে। আমার শরীরে রক্ত বিচ্ছা হইল, আমি তোমাকে খাওয়াবো, তোমার যদি কাজ করতে ইচ্ছা করে হয় তাহলে তুমি এই দেশে কাজ করো, বিদেশে যাওয়া দরকার নেই কাজ। তখন আমি বললাম, দেখো দেশে কাজ করে কি আর পাবো, হয়তো 4টা ডায়লগ একটা পয়সা জোগাড় করে আনবো। আর বিদেশে গেলে 1 বছর কাজ করলে বাড়ি ঘর, তোমার একটা ব্যবসা বাণিজ্য সব ধরে দেব। তখন তুমি একে ব্যবসা সামাল দিবা আর আমার পেটে তোমার একটা বাচ্চা দিবা। তখন বাচ্চাকে নিয়ে আমি ঘরে বসে থাকবো। মাত্র 1 থেকে 2টা বছর আমি বিদেশে থাকবো। 1-2 বছর তুমি একটু কষ্ট করে থাকো না। 1-2 বছর যদি কষ্ট করে থাকো, আমাদের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চার ভবিষ্যৎ হবে। তুমি কি চাও না আমরা সুন্দরভাবে আমাদের জীবনে যখন আমরা বাচ্চা নেব তখন যেন আমাদের কোনো অভাব না থাকে? তুমি কি এটা চাও না? তখন আমার স্বামী সে রাজি হয়েছে, তবে মনের থেকে না, উপরে উপরে বাধ্য হইয়া। তার মন শুধু আমার জন্য কাঁদে, এটা আমি বুঝতে পারি। কি করব, দিন আনে দিন খাই, অভাবের সংসারের কারণে মোস্তফা ভাইকে ধরে আমি বিদেশে চলে গেলাম। তো বিদেশে যাওয়ার পরে সেখানে ভালোভাবেই বেশ কিছুদিন কাটালাম। তো সেখানে যে অফিসে চাকরি দিচ্ছে আমাকে, ওটা কোনো বাসা বাড়ির চাকরি না, ওই অফিসে যে সাহেব, তার পিয়নে মনে করানো যে চা জাল দেওয়া বা টুকিটাকি একটু কফি বানা দিতে হয়। একটা মেহমান বা অফিসের কোনো ব্যবসার কাজের জন্য টুকটাক যে কাজগুলো করা লাগে আর কি অফিসের ভিতরে, সেই কাজগুলো করার জন্য আমাকে রেখেছে ও অফিসে। তো অফিসের ভিতরে আমার একটা রুম দিচ্ছে, থাকার রুম। তো সবাই যখন চলে যায় অফিসের রুমে, আমি ওটার পাশে একটা ছোট রুম দিচ্ছে, ওখানে আমি থাকি। তো এইভাবে প্রায় 1 মাস পর্যন্ত থাকতে লাগলাম। ভালোই, কোনো সমস্যা হয় না। আমাকে টাকা পয়সা দিল ঠিক মতন,
তারপর আমি বাড়িতে পাঠাই। আমার স্বামীর সাথে যোগাযোগ আছে। আমার স্বামী ভালো এদিক দিয়ে টাকা পয়সা গুছাইয়া নিজেকে প্রতিষ্ঠিত করতেছে। সে কী করলো, একটা রিক্সার গ্যারেজ খুললো, তারপরে একটা রিক্সার অটো গাড়ি কিনে আর 2-3টা অটো গাড়ি, একটা সে নিজে চালাইতো আর 2-3টা ভাড়াও দিত। তো এইভাবে আমি টাকা পয়সা দিতে লাগলাম। তো এইভাবে প্রায় 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চলতে লাগলো। 3 মাস পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ভালোই চলতে লাগলাম। তো এক জায়গায় থাকতে থাকতে তো ভালো আচরণ ব্যবহারের কারণে তো একটা ভালো সম্পর্ক হয়ে যায়। পরে ওদিকে যে সাহেবটা ছিল তার সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল। একদিন আমি চা যখন দিতে গেলাম তাড়াহুড়া করে, তখন আমি সাহেবটা এইভাবে একটু নুইয়া চাটা দিতে রইলাম। তো চাটা দিতে যাই আমার শরীরের থেকে বুকের থেকে আঁচলটা একটু সরে গেল। তো আমার ফিগার অর্ধেকটা একটু বের হয়ে গেল। তখন ওটার দিকে সাহেবের নজর চলে গেল। তখন এতদিন তো মনে মনে ভালো লাগতো, এখন ওটা দেখার পর থেকে তো সাহেব তো আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। তার পুরোপুরি ভালো লাগলো। পুরোপুরি ভালো লাগার পরে তারও আমার খুব ভালো লাগতো, কারণ সাহেব অন্য জায়গার অনেক মানুষ আছে বিপদে পড়ে জোর করে কিছু করে, আসলে আমার এখানে একদম ভিন্ন টাইপের। সাহেবটা জোর করে কোনো কিছু করতো না, আর বিপদে পালার কোনো কিছু করতো না। সাহেবটা আমাকে মনের থেকে পছন্দ করতো, আমি তাকে মনের থেকে পছন্দ করতাম। কারণ 3 মাস এক জায়গায় থাকতেছি, ভালো সম্পর্ক। আস্তে আস্তে সাহেব একটা জিনিস আবদার করলো যে তোমাকে তো আমার ভালো লাগছে, তো একটু সময়টা আমার কাটাতে চাই। এখন আমি আর না করতে পারলাম না, কারণ আমি তো বিবাহিত মেয়ে, আমার তো একটু মনের চাহিদা আছে। পরে সে কী করলো, আমার রুমে আইসা ওই সারা রাত আমাকে খুব ভালোভাবে মজা দিল। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম যে সে যখন আমাকে মজা দেয় এত ভালোভাবে এত সময় নিয়ে, আমার কাছে মনে হইলো যে আমার স্বামীর থেকে তার অনেক পাওয়ার বেশি, অনেক। পরে আমাকে বলতেছে যে এখানে তো তোমার তেমনটা চাটা বানা দাও, আমাদের এটা তো টুকটাক কাজ। তখন আমি বললাম, সাহেব আপনাদের এখানে তো জোর করে কত ধরনের কথা শুনি, নেটে দেখি, আসলে তো এরকম কিছু না। শোনো, আমাদের দেশে অনেকেই আছে কাজের মেয়েদের সাথে জোর করে এটা সেটা করে, মানলাম, কিন্তু সব মানুষ তো একরকম না। আমি ইচ্ছা করলে তুমি যেদিন আসছো প্রথমে জোর করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু একটা জিনিস কি, যে জোর করে তো দেহটা পাওয়া যায়, ওরকম মজাটা পাওয়া যায় না। পরে আমি বললাম ঠিক আছে সাহেব। পরে আমি বললাম যে সাহেব, আচ্ছা একটা কথা বলে রাগ করবেন না, আপনি কি কোনো ওষুধ বা বড়ি টড়ি খান কি না, যে এত ভালোভাবে ফিলিং দেন, আমার আদর করেন? কয় না, আমি একটা জিনিস খাই। কয় কি? আমি ঠান্ডা খাই, ঠান্ডা। এই ঠান্ডা খেলে আমাদের শরীরে খুব এনার্জি পাওয়ার আসে। তখন আমি বললাম ঠান্ডা কি, আসলে এগুলো তো আমরা কখনো খাইনি। কয় তুমি তো এই রুমে থাকো, তুমি একটা কাজ করো, তোমার এখন তো চুলা টুলা সবই আছে, আমি ঠান্ডা নিয়ে আসবো, তোমাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো, তুমিও খাবো আমিও খাবো। তো ওদিনকার সাহেবের ঠান্ডা নিয়ে এসে, সাহেব আমার একটা গোল সাপের মতো নাকি, ওটা একটা প্রাণী, ঠিক আছে। ওটা আসলে তো ঠান্ডার ব্যাপারটা আপনারা অনেকে বুঝেন না, এই জন্য বুঝে দিলাম। ওটা একটা প্রাণী জাতীয়, ওটা একটা গোল সাপের মতো আর কি দেখতে, ওটা একটা প্রাণী। ওটার মাংসটা খুব স্বাদ হয়। তো ওই ঠান্ডাটা জোগাড় করে, তাজা যেটা ঠান্ডা জোগাড় করে সে আমার সাথে কুটে বেছে দিল, রান্না করতে হয় কেমনে কেমনে, আমি তাকে হেল্প করলাম। রান্না বান্না সে নিজের হাতে করলো, করার পরে আমরা দুজনে বসে রাত্রেবেলা সে খাইলো, আমিও খাইলাম, তার সাথে তো দুধ ডিম আছেই। খাওয়ার পরে এই যে এত মজা করলাম আমরা দুজনে, আমার কাছে মনে হইলো যে ঠান্ডা খাওয়ার পরে এই বিষয়টা এত ভালোভাবে সুখ দেয়। ইচ্ছা করলে আপনারা একদিন খাইয়া টেস্ট করে দেখবেন, সত্যি ঠান্ডা খাওয়ার পরে অনেক মজা, অনেক তৃপ্তি পাওয়া যায়। তারপরে এইভাবে প্রায় 2 বছর পরে আমি সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসি। কিন্তু সাহেব ঠান্ডা খাওয়ার পরে আমাকে যে সুখটুকু দিত, এখন তো আমার বাংলাদেশে থাকতে ইচ্ছা করে না, ওই সাহেবের কাছে যাইতে ইচ্ছা করে। কিন্তু কি করব, এইভাবে প্রায় 5 বছর কাজ করার পরে এখন তো আমার বাচ্চা কাচ্চা নিতে হবে, সংসারই হইতে হবে। সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে 5 বছর থাইকা পরে আমি একবারে বাড়িতে চলে আসি। আমি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করি। তবে একটা জিনিস আমি ভুল করে ফেলেছি,
স্বামীকে ঠকায় বিদেশি বাড়িতে সাহেবের সাথে এই কাজটা করা আমার ঠিক হয়নি। তবে আপনাদেরকে বলি, যারা মেয়ে মানুষ আছে, যত ভালো জায়গায় পড়েন না কেন, বেশিরভাগই আমার কাছে মনে হইলো যে নিজের আর কিছু দেন বা না দেন, নিজের ইজ্জতটুকু দিতে হয়। বেশিরভাগ মেয়েরা যারা কাজের বিষয়ে যায়, আমার জানা সত্ত্বেও হয়তো 100-র মধ্যে 90% মেয়েরাই মানে ইজ্জত বিলিয়ে দিয়ে আসতে হয়। তা আমি মনে করি মেয়েদের জন্য নিজের দেশে থাকাটাই ভালো, বিদেশে বাড়ি না যাওয়াটাই আরও ভালো। তো বন্ধুরা, স্বামীকে ঠকিয়ে ওই সান্ডা খাওয়ার সাহেবের সাথে আপনারা কিন্তু এরকম কাজ করবেন না, ঠিক আছে? কারণ কাউকে ঠকালে নিজেকে ঠকতে হয়, এই কাজটা একদম ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।